হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ১৭। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আজ শুক্রবার। খানবাড়িতে ব্যস্ততার হইচই সবার মাঝে। বাবুর্চিরা রাত জেগে রাতভর রান্না করার কাজে ব্যস্ত। রান্নাবান্নার কাজ এখনো শেষ হয়নি, আরও ঘন্টাখানিক সময় লাগবে। খানবাড়ির মেজবানে দাওয়াতে দেওয়া হয়েছে প্রায় ১০,০০০ মানুষের মতো। তাদের রান্নাবান্নার আয়োজনটাও বিশাল। বাদ পড়েনি কেউ। গ্রামবাসী, নিহাল খানের রাজনৈতিক দলের মানুষ, খান পরিবারের কর্মরত কোম্পানির কিংবা গার্মেন্টস কর্মীরা, সবাই আমন্ত্রিত রিদ খানের বিয়ের আয়োজনে। এত মানুষ খাওয়াতে দুটো হল বুকিং করা হয়েছে। খানবাড়ির আত্মীয় স্বজন কিংবা পরিচিত মানুষজন খানবাড়িতে খাবে। বাকি কোম্পানির কর্মচারী কিংবা রাজনৈতিক দলের মানুষগুলোকে ভাগাভাগি করে খানবাড়ির বাইরের হলে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজনে নিহাল খানের সঙ্গে আসিফও রাতভর জেগে তদারকি করেছে। রান্নাবান্নার কাজ প্রায় শেষের দিকে। ১০টা থেকে মানুষজন আসতে শুরু করবে। এর মাঝে বাড়ির ছেলেদের ভাগাভাগি করে ৩ জায়গায় উপস্থিত থাকতে হবে। আয়োজন বিশাল, দায়িত্বও বেশি। বাড়ির ছেলেরা আর শেষ রাতের দিকে ২-৩ ঘন্টা ঘুমিয়ে সকাল সকাল গোসল করে রেডি হয়ে নিচ্ছে। সময় তখন সকাল ৮টা ১৩ মিনিট। খানবাড়ির মেহমানদের সকালে নাস্তা দেওয়া হয়েছে। ফাঁকে ফাঁকে বাড়ির মেয়েরাও গোসল করে রেডি হয়ে নিচ্ছে। অথচ হৃদ তখনও ঘরে। মালা দুবার এসে ডেকে গেছে। মায়া আয়নার সামনে কালো জামদানি শাড়ি পরে বসে আছে। একটু পর মেয়েরা আসবে মায়াকে রেডি করতে। অসময়ে মায়া চুল ভেজানোতে বিপদে পড়েছে। লম্বা ঘন চুল ভেজালে সহজে শুকাতে চায় না। মায়া হৃদের ভয়ে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাতে পারছে না। মেশিনের ভসভস শব্দে হৃদ বিরক্ত হয়। অতিরিক্ত শব্দে সে রেগে যায়। তাই মায়ের লম্বা চুলগুলো পিঠে ছেড়ে আয়নার সামনে বসে আছে। রাতে খুলে রাখা গোল্ডের গহনাগুলো পরছে। হৃদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। এই সময়ে সে গোসল করেনি। রাতে সন্ধ্যায় একবার আর শেষ রাতের দিকে একবার, দুবার গোসল করায় সে এখন আর গোসল করেনি। অসময়ে বারবার গোসল করলে তার জ্বর আসতে পারে। শেষ রাতের গোসলের কারণে এখনও তার চুল ভেজা। হৃদ হাতের তোয়ালে কাঁধের পেছনে মুছতে মুছতে মায়ের পেছনে দাঁড়ায়। আয়নাতে মায়াকে কালো শাড়ি পরে বসে থাকতে দেখে কপাল কুঁচকালো। কালো শাড়িতে মায়ের রূপ যেন চকচক করছে। গোল্ডের গহনাপত্রে সেই রূপ দ্বিগুণ উজ্জ্বলতা বাড়ছে। হৃদ বিরক্ত হয়। এখন তার হাতে সময় নেই। বাইরে সবাই অপেক্ষা করছে, অথচ বউকে দেখে তার মত বদল হচ্ছে। হৃদ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আবারও সময়টা দেখে নিল। অসময়ে মনের চাওয়াকে দমিয়ে বিরক্ত ভঙ্গিতে হাতের ভেজা তোয়ালেটা মায়ের মাথার উপরে ফেলে বলে, সরো ইডিয়েট। কাজে বাধা পাওয়ায় মায়া মাথার তোয়ালে টেনে আয়নার ভেতরে হৃদের দিকে তাকিয়ে বলে, পারবো না। আপনার আগে আমি বসেছি। আজ আমার বিয়ে। আমি অনেক ব্যস্ত। আপনি সরেন। মায়ের কথায় হৃদের কপাল কুঁচকে আসে। সে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, বিয়ে? কিসের বিয়ে? কিসের আবার? আমার আর আপনার বিয়ে। ওইটা বিয়ে না, মেজবানি, স্টুপিড। মায়া দমে না গিয়ে নিজের হয়ে সাফাই গিয়ে আয়নায় তাকিয়ে কানে দুল পড়তে পড়তে বলে, যেটাই হোক সেটা তো আমাদের জন্যই, তাই না? তো? হৃদকে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করতে দেখে মায়া বিরক্তিতে বলে, তো কি, আমি সাজবো না? না। হৃদের কথাই মায়া অবাক চোখে তাকিয়ে বলে, না মানে কেন সাজবো না আমি? আমার পছন্দ না তাই। মায়া রেগে ঠাস করে উঠে দাঁড়ায়। রাতে সব কিছু ঠিকঠাক ছিল, এখন আবার মায়াকে সাজতে নিষেধ করছে কেন এই লোক? মায়া খুব আফসোস করে বলে, আচ্ছা সত্যি করে বলুন তো, আম্মু আপনাকে পেটে নিয়ে এমন কি খেয়েছিল যার জন্য আপনি সিঙ্গেল এক পিসে জন্ম নিয়েছেন পুরো খান বংশে? আমি আপনার মতো তেরা লোক ইহজন্মে দুটো দেখিনি। আপনার বাপ দাদা ভাই ১৪ গোষ্ঠীর মানুষ সবাই কত ভালো, সহজ সরল, শুধু আপনি বাদে। সবাই উত্তরে গেলে আপনি দক্ষিণে হাঁটেন, সবাই রাইট বললে আপনি রং বলেন। আর মেজাজ তো মাশাল্লাহ, পোলা নয় যেন আগুনের গোলা বারুদ। তো? তো কি, এই গোলা বারুদ নিয়ে সংসার করা যায়? হৃদয়ের দৃষ্টিতে তীক্ষ্ণতা স্পষ্ট। ভুরু কুঁচকে বলে, আমাকে বিয়ে করার সময় মনে ছিল না এটা? বিয়ের পর মনে হচ্ছে আমি গোলা বারুদ? হৃদের কথায় এক আকাশ সমান হতাশা দেখা গেল মায়ের মাঝে। মায়া ভীষণ হতাশ হয়ে বলে, বিয়ের আগে আমি জানতাম নাকি যে আপনি এমন হবেন? কাজী সাহেব বিয়েতে আমার মর্জি কই জানতে চেয়েছিলেন? তিনি তো সোজা আমাদের বিয়ে পড়িয়ে ক্ষান্ত হয়েছিলেন। মনে নেই আপনার? আছে। তাহলে?
হৃদ কপালের একপাশে চুলকে বলে, ধরো তুমি আগে জানতে আমি কেমন, বিয়েতেও তোমার মর্জি জিজ্ঞাসা করা হলো, তখন তুমি কি করতে? বিয়ে করতে না আমায়? হৃদের কথাটা শেষ করতে দেরি, মায়ের উত্তর আসতে দেরি হলো না। মায়া 1 সেকেন্ড সময় নিল না হৃদের মুখের উপর ঠাস করে বিয়ের জন্য না করতে। না, বিয়ে করতাম না। কেন? আপনার মতো মেজাজি মানুষকে কে বিয়ে করতে চাইবে? আমি তো ভাই সহজ সরল দেখে কাউকে বিয়ে করতাম। সুখে কে না থাকতে চায় বলুন? হৃদ এবার সত্যি সত্যি রেগে গেল। তার বউ তার সাথে সুখী নয় সেটা সে এতদিনে শুনেছে। হৃদ শক্ত চোয়ালে বলে, তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করে সুখী নাও, দুঃখী? অবশ্যই হৃদের শক্ত চোয়াল দেখে মায়া জিভে কামড় দেয়। কথায় কথায় মায়া অনেক কিছু হৃদকে বলে ফেলেছে, যেটা মায়ার হৃদকে মোটেও বলা উচিত হয়নি। মায়া আমতা আমতা করে বোকা হাসি হাসে। হৃদের কাছে নিজের সাফাই গিয়ে বলে, আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু বিয়ে আপনাকেই করতাম, বুঝছেন? আল্লাহ আমাদের জোড়া লিখে দুনিয়াতে পাঠিয়েছেন। না করার তো কোনো প্রশ্নই ওঠে না। না করলেও আল্লাহ আমার কথা শুনতেন না। যার জোড়া যেখানে, তাকে কিন্তু সেখানেই যেতে হয়। আপনার সাথে তো আমার ওপর থেকে ফিক্সড হওয়া ছিল, তাই আমি না করাতে কিছুই হতো না। বউ কিন্তু আমি আপনারই হতাম। হৃদ তখনও চোয়াল শক্ত করে দাঁড়িয়ে। মায়ের সাফাই দেওয়া কথায় যেন হৃদ গলেনি, সেটা স্পষ্ট। মায়া এই মুহূর্তে হৃদকে রাগাতে চায় না, তাই আবদার করে বলে, আপনি পাষাণ হলেও আমার জন্য অনেক ভালো মানুষ। আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? তাহলে আপনার জন্য বউ সাজলে সমস্যা কোথায়? জুইও তো বউ সাজবে। রাগান্বিত হৃদ মায়ের বসার টুলটিতে পা দিয়ে সরিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজাসাপটা বলে, শোনো রিত, তোমাকে কিছু কথা বলি। আমার লাইফে সবাই ম্যাটার করে না, আর না সবাই আমার পছন্দের তালিকায় আসে। যারা আমার পছন্দের তালিকায় আসে, মূলত তারাই আমার জীবনে ম্যাটার করে। আর আমি যাদের পছন্দ করি, তাদের সব কিছুতেই হস্তক্ষেপ করি। যেমন আমার বউ পছন্দ, কিন্তু বউয়ের উগ্র বেপরোয়া চলাফেরা নয়। আমার বউ শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে। তো তোমার আনুষ্ঠানিক বিয়ে চাই, তাই আয়োজন করেছি। তোমার সমাজের সামনে আমার বউ হিসেবে স্বীকৃতি চাই, সেটাও দিয়েছি। শাড়ি, গয়নাগাটি, মেকআপ, এভরিথিং দিয়েছি। কিন্তু এসব পরে সেজেগুজে বাইরের লোকজনের সামনে ঘুরে বেড়াবে, সে স্বাধীনতা দেয়নি। আমি বউকে ভালোবাসি নিজের জন্য, লোক দেখানোর জন্য নয়। তাই আমার কথার অবাধ্য হয়ে কিছু করলে এবার আর ক্ষমা করব না। সোজা ট্রিগার চেপে ওপরের টিকিট ধরিয়ে দেব। গট ইট? মায়ের মুখ ছোট হয়ে এলো। বিয়ের জন্য হৃদ মায়াকে কত শাড়ি, চুড়ি, গহনা কিনে দিল, অথচ এখন বলছে মায়া নাকি এসব পরে বউ সাজতে পারবে না। মানুষ জানে হৃদ মায়ের 3বার বিয়ে হয়েছে, অথচ মায়ের একবারও বউ সাজা হলো না, স্বামীর জন্য। মায়া মন খারাপ করে বলল, তাহলে কি আমি বউ সাজবো না? সাজতে মন চাইলে সাজবে, বাধা দিয়েছে কে? আপনি তো মাত্রই নিষেধ করলেন। আমি তোমাকে বউ সাজতে নিষেধ করিনি। বউ সেজে বাইরের মানুষের সামনে প্রেজেন্ট করতে নিষেধ করেছি। বাড়ির ভেতরে 100 বার বউ সাজো, কিন্তু সেজে গুজে বাইরে যাওয়া নট অ্যালাউড। মায়ের হৃদের কথায় সম্মতি দিয়ে আবদার জানিয়ে বলে, ঠিক আছে, বাইরে যাব না, কিন্তু আপনি আমার সাথে ছাদে আমার বিয়ের ফটোশ্যুট করবেন। আমাদের এতবার বিয়ে হলো, অথচ বিয়ের একটা ছবি পর্যন্ত নেই। বলা তো যায় না, আবার কোথা থেকে কোন অঘটন ঘটলো, তারপর দেখা গেল প্রমাণের অভাবে আবার কেউ আমাকে বিয়ে করে নিতে চাইলো। হৃদ রাগে তৎক্ষণাৎ মায়ের গাল চেপে মুখোমুখি ধরে দাঁতে দাঁত পিষে বলে, জবান বেশি চলে না? সামনে দাঁড়িয়ে আছি দেখে অন্য পুরুষের নাম নিস? মায়া দুহাতে টেনে হৃদের হাত থেকে নিজের গাল ছাড়িয়ে বলে, আরে ধুর, আপনি কিছু বোঝেন না। আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান। কোথায় শখ করে বউকে 2-4টে চুমু খাবেন, তা না করে শাসাচ্ছেন। বুইরা বেডা, সরেন। জুই প্রেগনেন্ট। অনুষ্ঠানের মাঝেই জুইকে নিয়ে হইচই পড়ে যায় হঠাৎই সে অজ্ঞান হওয়াতে। মায়া ও জুই দুজনেই ছাদে স্টেজে বউ সেজে বসেছিল। ফটোশুট ও মানুষের ভিড়ের মাঝে জুই হঠাৎই অজ্ঞান হয়। সবাই ভাবে অনুষ্ঠানের চাপে না খাওয়াতে, ঘুম না হওয়া থেকে জুই জ্ঞান হারিয়েছে। পারিবারিক ডাক্তার দেখানোর পর তিনি জুইয়ের সুখবর ঘোষণা করেন। বিষয়টা মুহূর্তের মাঝে খানবাড়িতে ছড়িয়ে পড়ে। বউ দেখার সঙ্গে সঙ্গে সবাই সাধুবাদ জানাচ্ছে অনাগত বাচ্চার জন্য। খানবাড়ির সবাই খুশি। মায়ার মা রেহনা বেগম এবং ফিহাকে নিয়ে খানবাড়িতে এসেছিল আরিফ। সুফিয়া খান বিশেষভাবে তাদের দাওয়াত করেছিলেন।
সোফিয়া খানের কথার মান রাখতে আরিফ পেছনের সবকিছু ভুলে বোনের শ্বশুরবাড়িতে আসে। জুয়ের প্রেগন্যান্সির বিষয়টাতে সবাইকে বেশ উৎফুল্ল দেখায়। ফিহা নিজেও 5 মাসের অন্তঃসত্ত্বা। ফিহার দেখাশোনা রেহেনা বেগমই করেন। সকালে সবাই ভিড় জমায় আয়নের ঘরে। জুই শুয়ে রেস্ট নিচ্ছে। বাড়ির আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। আয়নের বাবা মার হাসি মুখটা দেখার মতো। বাড়ি ভর্তি মেহমানদের জন্য আয়নের বাবা মিষ্টি আনতে লোক পাঠান। আয়ন নিহাল খানের সঙ্গে সেন্টারে ছিল। মেহমানদের খাবার দাবার তদারকি করছিল। ব্যস্ততার শেষ নেই। জুয়ের অসুস্থতার ব্যাপারে প্রথমে তার ধারণা ছিল না। বাবার ফোন পেয়ে সে তৎক্ষণাৎ সবকিছু ফেলে ছুটে আসে খানবাড়িতে। বাবা হওয়ার আনন্দ ও উৎফুল্লতা আয়নের মাঝে স্পষ্ট। উপস্থিত এত মেহমানের মাঝেও মায়া নীরব। কয়েক ঘন্টার জন্য মায়ের মাথা থেকে মা হওয়ার বিষয়টা ছুটে গিয়েছিল। কিন্তু জুয়ের প্রেগন্যান্সির খবরটা শুনে তার মনের কষ্টগুলো আবারও তাজা হলো। এমন না যে জুই প্রেগনেন্ট বলে সে কষ্ট পাচ্ছে। মায়া জুয়ের জন্য ভীষণ খুশি, কিন্তু সে নিজের জন্য দুঃখ পাচ্ছে। মায়ের পরে বিয়ে হয়েও একে একে সবাই বাবা মা হচ্ছে, শুধু হৃদ আর মায়া বাদে। মায়া বোঝে না, সবাই বেবি কনসেপ্ট করতে পারলে মায়া কেন পারছে না। মায়া কি বেবি নিতে অক্ষম? মায়ের ভেতরকার কষ্টগুলো দলা পাকিয়ে কান্না চলে আসে। মায়া এতদিনে হৃদকে দোষ দিত, হৃদের জন্য মায়ের বেবি হচ্ছে না বলে। কিন্তু এখন মনে হচ্ছে দোষ মনে হয় মায়েরই হবে, যার জন্য সে বেবি নিতে পারছে না। আয়ন বাবা হবে, এই আনন্দের মিষ্টি সবাই খাচ্ছে। হৃদকেও তার ভাগ দেওয়া হয়, কিন্তু হৃদ মুখে মিষ্টি তোলে না, বরং বিরক্তিতে কপাল কুঁচকায়। এবার নিশ্চয় মায়ের হৃদকে শান্তি দেবে না এই বিষয়ে নিয়ে। হৃদের সারাদিন কাটে ব্যস্ততায়। কথা ছিল হৃদ মায়ের সঙ্গে বিয়ের ফটোশ্যুট করবে, অথচ হৃদ ব্যস্ততায় বাসায় ফিরতে পারেনি। মায়ের সঙ্গে একটা কাপল ছবিও তোলা হলো না। মায়া হৃদের অপেক্ষাতেও নেই। সে রেগে মেগে ফায়ার হয়ে আছে। হৃদ বসার ঘরে ঢুকে মানুষের ভিড়ে দেখতে পেল জুইকে। জুইকে পুনরায় বসার ঘরে বসানো হয়েছে সবাই সাধুবাদ জানাচ্ছে বলে। হৃদ সেদিকে মনোযোগী না হয়ে ক্লান্ত চোখে মায়ের সন্ধান করলো। পেয়েও গেল। বসার ঘরে ডাইনিং টেবিলের কোণায় দাঁড়িয়ে হৃদের দিকে তাকিয়ে আছে টলমলে চোখে। হৃদ মায়ের কান্না ও অভিযোগ মাখা মুখ দেখে সেদিকে এগোলো না। এই মুহূর্তে মায়ের কাছে যাওয়া মানে হৃদের জন্য বিপদ। হৃদ কাউকে কিছু না বলে গম্ভীর মুখে নিজের ঘরে গেল। ঘর লক না করে জাস্ট চাপিয়ে রাখলো। হৃদ জানে তার আধা পাগল বউ নিশ্চয় এখন হৃদের পিছন পিছন আসবে নিজের দুঃখ নিয়ে। হলোও তাই। হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি খোলার মধ্যে দিয়ে মায়া ঠাস করে ঘরে ঢোকে। হৃদের পিছনে দাঁড়িয়ে রাগান্বিত ভঙ্গিতে বলে, আমার বেবি চাই। দাঁড়া, যে অর্ডার করো। আপনি কবে দেবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মিটু। হৃদের খেয়ালিপনায় মায়ের রেগে মেগে হৃদের হাত টেনে কামড়ে ধরে। মায়ের শক্ত দুপাটি দাঁতে হৃদের হাতের কামড়ে ছিঁড়ে বসে যেতেই হৃদ তেতে ওঠে। মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দাঁতে দাঁত পিষে বলে, বাল, কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না আমি? সাহস বেড়েছে? তাহলে দাঁত ভেঙে ডাস্টবিনে ফেলে দেবো বেয়াদব। হৃদের ধাক্কায় মায়া দেওয়ালে আঘাত পায়। মায়া দেওয়াল ধরে দাঁড়ায়। রাগে জিদে চোখ টলমল করছে পানিতে। হৃদের দিকে সে জিদি দৃষ্টিতে তাকিয়ে। হৃদ মায়াকে ধমকে আরো কিছু বলতে গিয়েও থেমে যায় মায়ের চোখের পানি দেখে। বউটা তার খুবই শখের নারী, কিন্তু এই নারী হৃদকে বাদে সবাইকে গুরুত্ব দেয়। এই যে বেবি চাই বলে হৃদকে বিরক্ত করছে, এই নারীর বেবি হলে তখন হৃদের গুরুত্ব আরো কমে যাবে তার কাছে। এখন সন্তান নেই, কোনো ঝামেলা নেই, অথচ এখনই হৃদকে বুঝতে চায় না। সন্তান হলে তো আরো বুঝবে না। এমন না যে হৃদের বেবি চায় না, হৃদের বেবি চাই, তবে সেটা সঠিক সময়ে। আর 4-5 বছর যাক, তারপর। কিন্তু এই নারীর জন্য হৃদের কোথাও শান্তি নেই। সংসার শুরু করার আগে বেবি চাই বলে মাথা খারাপ করে দিচ্ছে। হৃদ মায়াকে কাঁদতে দেখে নমনীয় হয়ে আসে। হাত বাড়িয়ে মায়াকে কাছে ডেকে বলে, কাছে আসো। হৃদ হাত বাড়ালে মায়া পিঠ মুড়ে বলে, না। হৃদ মায়ের বাহু টেনে নিজের কাছে আনে। মায়ের গায়ে ভারী কাজের লাল লেহেঙ্গা, মাথায় লাল হিজাব, গলায় হিজাবের উপর দিয়ে গোল্ডের জুয়েলারি পরা। মায়াকে এত সব ভারী গয়নাগাটিতে সেজেগুজে থাকতে দেখে হৃদ মায়ের হিজাব খুলতে সাহায্য করলো। মায়া ঘেমে গেছে, চোখে পানি, নাকের পানিতে মেকআপ নষ্ট হয়েছে কিছুটা। হৃদ টিস্যু দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। ফের হাত চালায় মায়ের মাথার হিজাব খুলতে। মেয়েলি জিনিসপত্রের ওপর হৃদের তেমন ধারণা নেই। মায়াকে হিজাব পরাতে গিয়ে মেয়েরা কোথায় কোন পিন মেরেছে হৃদ বুঝতে পারছে না। সে যত পিন খুলছে ততই আরেকটা নতুন পিনের সন্ধান পাচ্ছে। হৃদ রাগে অধৈর্য হয়ে মায়ের মাথার হিজাব টেনে খুলতে চেয়ে বলে, বাল, কি পড়েছিস এসব?
খোলাখুলি শেষ হচ্ছে না, খোলে সব। হৃদ অধৈর্য হয়ে মায়ের হিজাব ও ওড়না ধরে টানে। পিনে লেগে মায়ের হিজাব ওড়না ছিঁড়ে যায়। মায়াও ব্যথা পাচ্ছে। মায়া হৃদকে সরিয়ে নিজের পিন নিজে খুঁজে খুঁজে বের করে। হিজাব ও ওড়না খুলে টুলের ওপরে রাখলো। হৃদ ড্রেসিং টেবিলের ওপর টিস্যু বক্স থেকে ফের টিস্যু নিয়ে যত্ন সহকারে মায়ের মুখ ও গলার ঘাম পরিষ্কার করতে করতে বলে, শুনো হৃদ, বাড়াবাড়ি কোনো কিছুই আমার পছন্দ না। তোমাকে স্পষ্ট জানাচ্ছি, আমার এখন বেবি চাই না। এরপর এসব নিয়ে আর কোনো কথা বলবে না। ক্লিয়ার? না, ক্লিয়ার না। আপনি বেবি না চাইলে আমাকে বিয়ে করেছেন কেন? সংসার করতে। আপনার সংসারের মধ্যে কি বেবি আসে না? না। তাহলে কি আসে? বউ। আমি কি আপনার বাইরে গিয়ে কিছু চাচ্ছি? আমি তো আপনার সন্তানই চাচ্ছি। একটা বেবি নিলে সমস্যা কোথায়? হৃদ মায়ের সাথে তর্কে জড়াতে চাইল না। সে মায়াকে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, আগে পড়াশোনাটা শেষ করো, তারপর দেখা যাবে। মায়া অধৈর্যের ন্যায় বলে, ইন্টারের পর? না, অনার্সের পর। আমার অনার্স পাশ করতে আরো ৫-৬ বছর লাগবে। এত বছর বেবির অপেক্ষা করার পর যদি না হয় তখন? হৃদ বিষয়টা পাত্তা না দিয়ে দায়সারা জবাবে বলে, না হলে নাই, আমি কি বউ ছেড়ে দেব? আপনি বুঝতে পারছেন না। মায়াকে বারবার একই কথা পেঁচাতে দেখে হৃদ মেজাজ হারায়। মায়াকে আর বলতে না দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে তেতে উঠে বলে, বাল, একই কথা কয়বার বলবো আমি? বলছি না আমার বেবি চাই না। এরপর এত কাহিনী কিসের? তুই আমার ওপর ফোকাস কর। তোর লাইফে আমি ছাড়া বাকি সব অপশনাল, বুঝছিস? আপনি শাট আপ। মায়া ধর করে দু চোখের পানি ছাড়ে। হৃদ মায়ের কান্না উপেক্ষা করে ওয়াশরুমে চলে যায়। সে সব করতে রাজি, কিন্তু এই মুহূর্তে তার বেবি চায় না। বউ কাঁদছে কাঁদুক, একটু পরে এমনি ঠিক হয়ে যাবে। হৃদ ছেলে মানুষই নয়। সবাই বাবা হচ্ছে বলে যে তাকেও বাবা হতে হবে এমন কোনো বিধান নেই। হৃদ তার নিজের নিয়মে চলে, কাউকে অনুসরণ করে না। আসিফের ক্লান্ত ও ঘুমহীন মুখশ্রী টিয়া লক্ষ্য করেছে। সারাদিন আসিফকে টিয়া খানবাড়িতে দেখতে পায়নি। সেই সকালে হৃদের সঙ্গে বেরিয়ে যাওয়ার সময় একটুখানি দেখেছিল, তারপর আর দেখা হয়নি। হৃদ না ডাকলে আসিফ খানবাড়ির ভেতরে খুব একটা আসে না। সে খানবাড়িতে আসলে বাড়ির সামনের কোয়ার্টারে থাকে। সেখানে আসিফের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা আছে। খাওয়া দাওয়া সে খানবাড়ির ভেতরেই করে, আবার মাঝে মধ্যে কোয়ার্টারে বসেও সেরে ফেলে। আসিফকে রেস্ট নিতে সোফিয়া খান বলেছেন। সারাদিন অনেক ধকল গেছে, শরীর ছেড়ে দিচ্ছে ক্লান্তিতে। আসিফ খানবাড়ির ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় পথ আটকায় টিয়া। আসিফকে পেছন থেকে ডেকে বলে, এই যে শুনছেন, চলে যাচ্ছেন বুঝি? টিয়ার ডাকে আসিফ পেছন ফিরে তাকায়। টিয়াকে দেখা গেল একটা মেরুন রঙের থ্রি পিস পরে দাঁড়িয়ে থাকতে। মেরুন রংটা টিয়ার ফর্সা গায়ে বেশ মানিয়েছে। যদিও ব্যাপারটা আসিফ তেমন লক্ষ্য করেনি, তবে সে ভদ্রতা বজায় রেখে বলে, জি, কিছু বলবেন? জি, আমি বললে আপনি রাখবেন? কথা তো হলো শোনার, তাহলে রাখার প্রসঙ্গ কেন আসছে মিস? আমার কথা শুনলে রাখতে হয়, আপনি শুনতে চাইলে অবশ্যই তা রাখতে হবে। তাহলে থাক, আপাতত প্রয়োজন নেই, আমি গেলাম। আসিফ ক্লান্তিতে চলে যেতে নাই। টিয়া ফের পেছন থেকে ডেকে বলে, আপনি কি আমাকে ইগনোর করছেন? না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমি ক্লান্ত, তাই রেস্ট নিতে চাচ্ছি। টিয়া আসিফের মুখের দিকে তাকিয়ে খানিকটা চুপ করে থেকে রয়ে শুয়ে বলে, আমি কাল চলে যাব। যাওয়ার আগে আপনাকে আমার ব্যাপারটা জানিয়ে গেলাম। এরপর কি হবে সেটা আপনি ঠিক করবেন। আপনি চাইলে পরবর্তীতে আমাদের দেখা হবে, আপনি না চাইলে দেখা হবে না। আমি ঢাকা ফিরে আপনার সঙ্গে যোগাযোগ করব না, তবে আপনার অপেক্ষায় থাকব। আশা করছি আপনি আমাকে বেশি অপেক্ষা করাবেন না। আপনি আমার অপেক্ষায় থাকবেন না মিস, আমি আপনার চাওয়া রাখতে পারবো না। ওকে। টিয়া শান্ত স্বরে শান্ত দৃষ্টিতে উত্তরটা আসিফকে দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। পেছন ফিরে আর তাকায়নি আসিফের দিকে। আসিফ বুঝতে পারে না সে কি তার কথা দ্বারা টিয়াকে কষ্ট দিল। মেয়েটি কেমন শান্ত ছিল তার কথার প্রত্যুত্তরে। আসিফ বেশ কিছুক্ষণ টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কোয়ার্টারে চলে গেল। আসিফের আর কোনো নারীর প্রতি মন টানে না। এমন না যে সে এখনো রাফাকে মনে রেখে বসে আছে। রাফাকে সে ভুলে মুভ অন করেছে, কিন্তু তার মনে শূন্য স্থানটাতে বসানোর মতো ফিলিংস কারোর প্রতি আসে না। মূলত আসিফের এই উদাসীনতা থেকেই সে আজ চিয়াকে ফিরিয়ে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? বিগত পর্বের কথা কি ভুলে গেছো? যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার ওই পর্বটা শুনে এসে তারপরে শোনো, বুঝলা?
আর এখন থেকে আমার মনে হচ্ছে লেখিকা মনে হয় সিজন ২ বলতে এই খণ্ড অংশটা প্রতিনিয়তই দিবে। হয়তো ১ দিন ২ দিন লেট করবে, তারপরেও হয়তো কন্টিনিউ দিবে। আমার কাছে তাই মনে হচ্ছে। আর তোমরা অনেকেই বলো কেন আমি এই পর্বটা দিচ্ছি না। আসলে লেখিকা যদি না লেখে আমি দিব কোথায় থেকে বলো? ব্যাপারটা এরকম না? তাই ভুল বুঝো না। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।